বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এডুকেশন বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, সহকারী শিক্ষক, মুকুন্দপুর উচ্চ বিদ্যালয়, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো। আজকে তোমাদের উদ্দেশ্যে অষ্টম শ্রেণীর সর্বশেষ অধ্যায়, চতুর্দশ অধ্যায়ের পরিবেশ ও বাস্তুতন্ত্র সম্পর্কে তোমাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো। আশা করি তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে শুনবে। প্রিয় শিক্ষার্থী, আমি এখানে লিখলাম পরিবেশ এবং বাস্তুতন্ত্র। এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের শিরোনাম। পরিবেশ হচ্ছে, আমরা জানি আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে আমাদের পরিবেশ। আর বেঁচে থাকার জন্য বেঁচে থাকার সকল উপাদান আমরা পরিবেশ থেকেই পেয়ে থাকি। পরিবেশের সম্পর্কে আমরা জানলাম। তারপর আছে আমাদের বাস্তুতন্ত্র। বাস্তুতন্ত্র হচ্ছে পরিবেশের ক্ষুদ্র একক। বাস্তুতন্ত্র হচ্ছে পরিবেশের ক্ষুদ্র একক। বাস্তুতন্ত্র আসছে কোত্থেকে? আসলে বাস্তুতন্ত্রের একটু ভিতরে যাওয়া দরকার। বাস্তুতন্ত্রের আসছে ইকোলজি থেকে আসছে। ইকোলজি শব্দের অর্থ হচ্ছে বাস্তুবিদ্যা। আর বাস্তুবিদ্যাটা হচ্ছে বিজ্ঞানের যে শাখায় জীব ও তার পারিপার্শ্বিক পরিবেশের আন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা করা হয়, তাকেই বাস্তুবিদ্যা বা ইকোলজি বলে। আর ইকোলজি থেকে আসছে ইকো সিস্টেম। আর ইকোসিস্টেমের বাংলা অর্থ হচ্ছে বাস্তুতন্ত্র বা বাস্তু রীতি। প্রিয় শিক্ষার্থী, আমরা বাস্তুতন্ত্রের সংজ্ঞাটা একটু জেনে নিই। বাস্তুতন্ত্রের সংজ্ঞাটা হচ্ছে কোনো পরিবেশের জীব সম্প্রদায়ের সাথে জড় পরিবেশের যে আন্তঃসম্পর্ক গড়ে ওঠে তাকে বাস্তুতন্ত্র বলে। আমি আবার বলছি, কোনো পরিবেশের জীব সম্প্রদায়ের সাথে জড় পরিবেশের যে আন্তঃসম্পর্ক গড়ে ওঠে তাকেই বাস্তুতন্ত্র বা বাস্তু রীতি বলে। আচ্ছা, তাহলে আজকে আমি যে বিষয়ে তোমাদের সামনে উপস্থাপন করব বাস্তুতন্ত্র, তারপর বাস্তুতন্ত্রের প্রকারভেদ। আমরা বাস্তুতন্ত্রের প্রকারভেদ সম্পর্কে যদি আমি বলি, বাস্তুতন্ত্রটাকে আমি প্রথমত দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে জীব উপাদান, আরেকটা হচ্ছে অজীব উপাদান। দুইটা, একটা হচ্ছে জীব উপাদান, আরেকটা হচ্ছে অজীব উপাদান। তাহলে বন্ধুরা, আমরা জানি জীব উপাদান অর্থাৎ বাস্তুতন্ত্রের যে সকল উপাদানের জীবন আছে, তাদেরকে বলা হয় জীব উপাদান। হ্যাঁ, যেমন আমরা উদাহরণস্বরূপ একটা বলতে পারি, যেমন মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগ, তারপরে উদ্ভিদ, এগুলা আমরা জীবের মধ্যে নিয়ে আসতে পারি। তারপর হচ্ছে অজীব উপাদান। বাস্তুতন্ত্রের যে সকল উপাদানের মধ্যে জীবন নেই, প্রাণ নেই, তাদেরকে বলা হয় অজীব উপাদান। আমি আবার বলছি, বাস্তুতন্ত্রের যে সকল উপাদানের মধ্যে জীবন নেই তাদেরকে বলা হয় অজীব উপাদান। যেমন আমাদের চারপাশে অনেক কিছু আছে, যেমন আমার এই যে কলমটা, এটারও কিন্তু জীবন নেই, এটা একটা অজীব, এটা একটা জড় পদার্থ। আমি আবারও বলি যে অজীব উপাদানের অপর নাম হচ্ছে জড় উপাদান। আচ্ছা, তাহলে আমরা জীব এবং অজীব সম্পর্কে জানলাম। এখন আসো, আমরা জীব উপাদানকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। আমি তোমাদের সামনে দেখাচ্ছি। প্রথম হচ্ছে উৎপাদক, তারপরে হচ্ছে খাদক, তারপরে হচ্ছে বিযোজক। জীব উপাদানকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে উৎপাদক,
অন্যটি হচ্ছে খাদক, তারপর হচ্ছে বীজযোগ। ইংলিশে যদি আমরা বলি, এটা হচ্ছে উৎপাদকের ইংলিশ হচ্ছে প্রডিউসার, খাদক কনজিউমার, বীজযোগ হচ্ছে ডিকম্পোজার। এই হচ্ছে আমাদের জীব উপাদানকে আমরা ক্লাসিফিকেশন করলাম, 3টা ভাগে বিভক্ত করলাম। এখন আসো উৎপাদক সম্পর্কে আমরা একটু জানি। উৎপাদক যে উৎপন্ন করে, বন্ধুরা আমরা জানি পৃথিবীর সকল শক্তির উৎস হচ্ছে সূর্য। সূর্য হচ্ছে বাস্তুতন্ত্রের একমাত্র নিয়ামক, যে টোটাল বাস্তুতন্ত্রটাকে নিয়ন্ত্রণ করে, টোটাল পরিবেশটাকে নিয়ন্ত্রণ করে। সেই জিনিসটার নাম হচ্ছে, সেই বস্তুটার নাম হচ্ছে সূর্য। এই সূর্য থেকে উৎপাদক, অর্থাৎ যারা আমরা উৎপাদকের সংজ্ঞাটা সংক্ষেপে যদি বলি, সবুজ উদ্ভিদকেই উৎপাদক বলা হয়। বাস্তু তন্ত্রের সবুজ উদ্ভিদকেই উৎপাদক বলা হয়। উৎপাদক, তাহলে সবুজ উদ্ভিদ বলতে আমরা সবুজ গাছপালা, ঘাস হচ্ছে একটা উৎপাদক। ঘাসকে আমি অনেক সময় পরীক্ষাতে আসে, ঘাসকে আদর্শ উৎপাদক বলা হয় কেন? অবশ্যই ঘাস একটি আদর্শ উৎপাদক, কারণ ঘাস সূর্য থেকে সে সূর্যের মাধ্যমে শালুক সংশ্লেষণ প্রক্রিয়ায় তার দেহের মধ্যে খাদ্য উৎপন্ন করে। সেই খাবারটা উদ্ভিদ থেকে আবার পরবর্তীতে আরেকটা প্রাণী খায়, প্রাণী থেকে আরেকটা প্রাণী খায়। এইভাবে যে শক্তিটা সূর্য থেকে যে শক্তিটা তার মধ্যে আসছিল, এই শক্তিটা রূপান্তরিত হইতে ট্রান্সফার হইতে একজনের থেকে অন্যজনে, অন্যজনের থেকে অন্যজনে, এইভাবে চলতে থাকে আমাদের বাস্তুতন্ত্রটার ভারসাম্য বা পরিবেশটা ঠিক থাকে। বন্ধুরা, তাহলে আমরা উৎপাদক সম্পর্কে জানলাম। যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে তাদেরকে কি বলা হয়? উৎপাদক। উদাহরণ হচ্ছে সবুজ ঘাসপালা হচ্ছে উৎপাদক। তারপরে আমরা যাই, উৎপাদকের পরে হচ্ছে আমাদের খাদকের আরেকটা খাদক শব্দের অর্থ হচ্ছে বক্ষক। যারা বক্ষণ করে, যারা একে অপরকে খেয়ে জীবন ধারণ করে, তাদেরকে বলা হয় খাদক। যারা একে অপরকে খেয়ে জীবন ধারণ করে, তাদেরকে বলা হয় খাদক। আচ্ছা, তাহলে খাদক, বন্ধুরা, খাদকটাও আবার কয়েক প্রকারের রয়েছে। আমি খাদক সম্পর্কে একটু বলি। খাদককে আমরা 3 ভাগে ভাগ করতে পারবো। খাদককে আমরা 3 ভাগে ভাগ করব। একটা খাদকটা হচ্ছে খাদক প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদক। তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ খাদক হচ্ছে 3 প্রকার: প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদক। প্রাইমারি খাদক, সেকেন্ডারি খাদক, টারশিয়ারি খাদক। আমরা আসো প্রথম স্তরের খাদকটা আগে কি একটু জেনে নিই। প্রথম স্তরের খাদকটা হচ্ছে, প্রথম স্তরের খাদক, আমি খাদক মানেই বলছিলাম যে খাদক শব্দের অর্থই হচ্ছে বক্ষক, যা একে অপরকে খেয়ে বেঁচে থাকে, তার নামই হচ্ছে খাদক। তাকেই বক্ষক বলা হয়। আচ্ছা, তাহলে প্রথম স্তরের খাদক হচ্ছে যারা উৎপাদককে খেয়ে জীবন ধারণ করে। যারা উৎপাদককে খেয়ে জীবন ধারণ করে তাদেরকে বলা হয় প্রথম স্তরের খাদক। যেমন আমরা যদি একটা উদাহরণ দিই, তাহলে যেমন মনে করে ফড়িং, ঘাস ফড়িং, সে ঘাস খায়। ঘাস হচ্ছে আমাদের উৎপাদক, আর ফড়িংটা হচ্ছে আমাদের প্রথম স্তরের খাদক। তাহলে আমরা প্রথম স্তরের খাদক সম্পর্কে একটু জানলাম। পরবর্তী খাদক হচ্ছে আমাদের দ্বিতীয় স্তরের খাদক, সেকেন্ডারি খাদক। দ্বিতীয় স্তরের খাদক আমরা বলতে পারি যে যারা প্রথম স্তরের খাদককে খেয়ে জীবন ধারণ করে, তাদেরকে বলা হয় দ্বিতীয় স্তরের খাদক। বন্ধুরা, তাহলে আমরা ক্লিয়ার, প্রথম স্তরের খাদক সম্পর্কে আমরা ক্লিয়ার বুঝতে পারলাম। দ্বিতীয় স্তরের খাদকটাও আমরা ক্লিয়ার বুঝতে পারলাম যে দ্বিতীয় স্তরের খাদক প্রথম স্তরের খাদককে খেয়ে জীবন ধারণ করে। তাহলে দ্বিতীয় স্তরের খাদকের একটা উদাহরণ যদি আমরা বলতে চাই এক্সাম্পল হিসেবে, দ্বিতীয় স্তরের খাদক হচ্ছে যেমন ব্যাঙ হচ্ছে বাস্তুতন্ত্রের দ্বিতীয় স্তরের একটা খাদক বা বক্ষক। সে ফড়িংকে কিন্তু খেয়ে ফেলে। তোমরা অবশ্যই দেখবে কোনো জায়গায় বা কোনো
খালি মাঠে যদি তোমরা কোনো দিন যাও বা পুকুরের পার যদি যাও, দেখতে পাবো যে একটা ব্যাঙ, হ্যাঁ, একটা ফড়িংকে দেখলি গাপ মানে খুব করে ধরে খেয়ে ফেলে। হ্যাঁ, এতে বোঝা যায় যে হ্যাঁ ব্যাঙ ফড়িংকে খায়, আর ফড়িং ঘাস খায়, ঘাস হচ্ছে আমাদের উৎপাদক। যাই হোক, দ্বিতীয় স্তরের খাদক সম্পর্কে আমরা জানলাম। এখন আসো আমাদের তৃতীয় স্তরের খাদক, অর্থাৎ সর্বোচ্চ খাদক যাকে আমরা বলি। তৃতীয় স্তরের খাদকটা হচ্ছে যারা দ্বিতীয় স্তরের খাদককে খেয়ে জীবন ধারণ করে, তাদেরকে বলা হয় তৃতীয় স্তরের খাদক। যারা দ্বিতীয় স্তরের খাদককে খেয়ে জীবন ধারণ করে তাদেরকে কি বলে? তৃতীয় স্তরের খাদক। বন্ধুরা, এটাও আমার মনে হয় তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছ। যারা দ্বিতীয় স্তরের খাদককে জীবন ধারণ করে তাদেরকে বলা হয় তৃতীয় স্তরের খাদক। যেমন তৃতীয় স্তরের খাদক হিসেবে আমি যদি বলি যে সাপ হচ্ছে একটা তৃতীয় স্তরের খাদক। হ্যাঁ, অবশ্যই তোমরা ব্যাঙ, হ্যাঁ, ব্যাঙ এবং সাপ, সাপ অবশ্যই তোমরা জানো যে সাপ ব্যাঙ খায়। আমরা অনেক সময় বাড়ির আশেপাশে ব্যাঙের মানে শব্দ শুনতে পাই। হ্যাঁ, তখন যখন ঝোপঝাড়ের কাছে যাই তখন আমরা দেখি সাপ ব্যাঙরে মানে ধরছে খাওয়ার জন্য। তখন ব্যাঙ কিন্তু বাঁচার জন্য ডাকাডাকি করে। হ্যাঁ, তাহলে বোঝা গেল যে ব্যাঙকে খায় কে? সাপ। এখানে সাপ হচ্ছে তৃতীয় স্তরের খাদক। যাই হোক, তৃতীয় স্তরের খাদক, আমরা খাদক সম্পর্কে মোটামুটি উৎপাদক সম্পর্কে আলোচনা করলাম, খাদক সম্পর্কে আলোচনা করলাম। এখন আসো আমরা বীজযোগ সম্পর্কে একটু জানি। বীজযোগটা হচ্ছে কি? আসলে বীজযোগ শব্দের অর্থই হচ্ছে ডিকম্পোজার। ডিকম্পোজার দ্যাট মিন্স যারা জীবকে, অর্থাৎ জীবকে পচিয়ে, মানে জৈবকে পচিয়ে অজৈব পদার্থে পরিণত করে, তারাই হচ্ছে হ্যাঁ বীজযোগ। যেমন বীজযোগ শব্দের আরেকটা অর্থ হচ্ছে পচনকারী, যারা পচাতে সাহায্য করে। তাহলে উৎপাদক অর্থাৎ বাস্তুতন্ত্রের মধ্যে যে সকল জীব বা অণুজীব হ্যাঁ মৃত উদ্ভিদ বা প্রাণীকে পচাতে সাহায্য করে তাদেরকে বলা হয় বীজযোগ। তাহলে বীজযোগ হিসেবে আমরা উদাহরণ হিসেবে দিতে পারি ছত্রাক, ব্যাকটেরিয়া, এগুলো হচ্ছে আমাদের বাস্তুতন্ত্রের বীজযোগ। এগুলো হচ্ছে আমাদের বীজযোগ। আমরা বীজযোগ সম্পর্কেও তোমাদেরকে অবহিত করলাম। বীজযোগ হচ্ছে ছত্রাক, ব্যাকটেরিয়া, এগুলোকে অণুজীব বলা হয়। অণুজীব মানেটা কি আবার? তাহলে অণুজীব হচ্ছে যে সকল জীব খালি চোখে দেখা যায় না, অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে হয়, সেই সকল জীবকে অণুজীব বলা হয়। যেমন ছত্রাক এবং হ্যাঁ ব্যাকটেরিয়া, এগুলো হচ্ছে আমাদের অণুজীব। আচ্ছা বন্ধুরা, তাহলে আমরা এই পর্যন্ত বাস্তুতন্ত্রের প্রকারভেদ সম্পর্কে আমরা মোটামুটি বাস্তুতন্ত্রের উপাদান নিয়ে আমরা মোটামুটি ক্লাসের শেষ পর্যায়ে। এখন আমরা বাস্তুতন্ত্রের প্রকারভেদ সম্পর্কে আমি তোমাদেরকে কিছু জানাবো। বাস্তুতন্ত্রকে প্রথমত দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে জলজ বাস্তুতন্ত্র, আরেকটা হচ্ছে স্থলজ বাস্তুতন্ত্র। হ্যাঁ, জলজ বাস্তুতন্ত্র আর হচ্ছে স্থলজ বাস্তুতন্ত্র। হ্যাঁ, বাস্তুতন্ত্রকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে বাস্তুতন্ত্রকে দুই ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে জলজ বাস্তুতন্ত্র, আরেকটা হচ্ছে স্থলজ বাস্তুতন্ত্র। এই হচ্ছে বাস্তুতন্ত্রের প্রকারভেদ। হ্যাঁ, জলজ বাস্তুতন্ত্র এবং স্থলজ বাস্তুতন্ত্র। জলজ বাস্তুতন্ত্র কাকে বলে? জলের মধ্যে অর্থাৎ পানির মধ্যে যে বাস্তুতন্ত্র গড়ে ওঠে সেই বাস্তুতন্ত্রকেই জলজ বাস্তুতন্ত্র বলে। জলজ বাস্তুতন্ত্রকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। জলজ বাস্তুতন্ত্রকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। হ্যাঁ, একটা হচ্ছে নদ নদীর বাস্তুতন্ত্র, সমুদ্রের বাস্তুতন্ত্র, পুকুরের বাস্তুতন্ত্র। এই তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে জলজ বাস্তুতন্ত্রকে আবার তিন ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে প্রথম দিক পুকুরের বাস্তুতন্ত্র, পুকুরের বাস্তুতন্ত্র, নদ নদীর বাস্তুতন্ত্র, সমুদ্রের বাস্তুতন্ত্র। এই হচ্ছে আমাদের জলজ বাস্তুতন্ত্র তিন প্রকার। জলজ বাস্তুতন্ত্র হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে পুকুরের বাস্তুতন্ত্র, একটা হচ্ছে নদ নদীর বাস্তুতন্ত্র, আর একটা হচ্ছে সমুদ্রের বাস্তুতন্ত্র। বন্ধুরা, আমরা
জেএসসির জন্য অর্থাৎ অষ্টম শ্রেণীর এই অধ্যায় থেকে যদি প্রশ্ন আসে, সবচেয়ে বেশি প্রশ্নটা আসে একটি পুকুরের বাস্তুতন্ত্র ব্যাখ্যা করো। অত্যন্ত এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যেটি হচ্ছে পুকুরের বাস্তুতন্ত্র ব্যাখ্যা করো। এই প্রশ্নটা প্রায়ই আসে পরীক্ষাতে। তোমরা দয়া করে এই প্রশ্নটা সম্পর্কে তোমরা একটু সচেতন হও। আমি আর একটু বিস্তারিত একটা পুকুরের বাস্তুতন্ত্র আমি একটু কিছুটা হ্যাঁ, এখন আমি পুকুরের বাস্তুতন্ত্র সম্পর্কে তোমাদেরকে কিছু টিপস দিব। আসলে পুকুরের বাস্তুতন্ত্রটা এমন একটা প্রশ্ন যেটা জেএসসিতে প্রায় সময় আসে, এবং এটা শুধু যারা জেএসসি তো আসেই, তোমরা যারা জেএসসি পাস করে যারা তোমরা নবম দশম শ্রেণীতে পড়বা, এই ক্লাসটা কিন্তু আবার নবম দশম শ্রেণীতেও জীববিজ্ঞানে আছে। তোমরা কিন্তু এখন যদি ভালো করে বুঝো তাহলে নবম দশম শ্রেণীর জন্য তোমাদের জন্য অনেক সহায়ক হবে। ক্লাসটা অনেক অনেক ভালো লাগবে, অনেক মানে সহজ মনে হবে। আসলে তাহলে আমরা পুকুরের বাস্তুতন্ত্র সম্পর্কে আমরা একটু জানি। আসলে পরিবেশের ভারসাম্য টিকে রাখে যে তন্ত্র, সেই তন্ত্রটার নামই হচ্ছে বাস্তুতন্ত্র। পুকুর যে আসলে পুকুর প্রত্যেকের বাড়িতেই তোমরা অবশ্যই পুকুর পুকুরে অনেক সময় আমরা ছোটোকালে পুকুরে গোসল দিতাম। আসলে পুকুর আসলে একটা আমাদের পরিবেশের একটা অন্যতম একটা উপাদান। পরিবেশটাকে সুন্দর এবং পুকুর থেকে আমরা বর্তমানে মাছ চাষ করে আমরা খাচ্ছি। এতে কিন্তু শুধু আমাদের অনেক পরিবেশের তো ভারসাম্য টিকে আছেই, দ্যাট মিনস আমরারও অনেক উপকার হচ্ছে, আমরা এতে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে। তাহলে আসলে আমরা পুকুরের বাস্তুতন্ত্র সম্পর্কে একটু জানি। তো আমি আসলে পুকুরের বাস্তুতন্ত্র, তাহলে পুকুরের বাস্তুতন্ত্র, আমি একটা পুকুর তৈরি করলাম। আসলে এই হচ্ছে আমাদের এই হচ্ছে পুকুরের পানি। তারপরে এই পাশেও কিছু উৎপাদক আমি দিলাম গাছ। এগুলো হচ্ছে পুকুরের মধ্যে, পুকুরের পাড়ে কিছু গাছ থাকে না, এই গাছগুলো আমি দিই। এখানে তোমাদেরকে দেখাইলাম। তারপরে মনে করো একটা হাঁস পুকুরের পানিতে ভাসছে, একটা হাঁস দিলাম। তারপরে একটা মাছ, একটা মাছ অঙ্কন করলাম, একটা মাছ। তারপরে কিছু একটা পোকামাকড়, এখানে কিছু আবার ছত্রাক ব্যাকটেরিয়া। তারপরে একটা সাপ আমি দিলাম। তারপরে আরও আছে। তোমরা তোমাদের বইয়ের ভিতরে যে পুকুরের বাস্তুতন্ত্রের একটা ফিগার আছে, একটা সুন্দর একটা ছবি আছে, এই ছবিটা তোমরা দেখবা। এই ছবির মধ্যে অনেক কিছু আছে, আমি সব কিছু আঁকি না, তারপরও যেগুলো দরকার এগুলি আমি আঁকছি। এখানে হচ্ছে এগুলো হচ্ছে আমাদের বিয়োজক, এগুলো হচ্ছে আমাদের বিযোজক। এখানে মাছ। তারপরে এগুলো হচ্ছে আমাদের উৎপাদক। এই সাপটা হচ্ছে আমাদের সাপ। তারপরে সাপটা প্রথম স্তরের পুকুরের এই যেটা, এটা হচ্ছে আসলে এদিক দিয়া মার্কেটিং লেবেলিংটা করলেই ভালো। এটা হচ্ছে আমাদের প্রথম স্তরের খাদক। তারপরে হচ্ছে মাছটা হচ্ছে আমাদের দ্বিতীয় স্তরের খাদক। আর এই সাপটা হচ্ছে আমাদের তৃতীয় স্তরের খাদক। এই যে একটা পোকামাকড় আমরা দেখতে পাচ্ছি, পুকুরের মধ্যে অনেকগুলো পোকামাকড় থাকে, ছোট ছোট পোকা থাকে, যেগুলাকে মাছে খায়, এগুলাকে প্লাঙ্কটন বলা হয়। এই প্লাঙ্কটনটাই হচ্ছে আমাদের প্রথম স্তরের খাদক। আর এই প্লাঙ্কটন কিন্তু কি খায়? প্লাঙ্কটন কিন্তু উৎপাদককে খেয়ে বেঁচে থাকে। মাছটা হচ্ছে আমাদের দ্বিতীয় স্তরের খাদক। এই পোকাটাকে কিন্তু
এই পোকাটাকে কিন্তু মাছে খায়। এটা এই কারণে দ্বিতীয় স্তরের খাদক। এরপরে সাপ হচ্ছে আমাদের তৃতীয় স্তরের খাদক। আর নিচে কিছু বিযোজক আছে, যদি মাছ সাপ কোনো কিছু মরে পচে এগুলা মাটিতে কিন্তু মাটির নিচে কিন্তু চলে যায়, পুকুরের নিচের অংশে চলে যায়, এগুলাকে পচিয়ে ফেলে এই বিযোজকে। আর উপরে যে গাছগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আমাদের উৎপাদক। আসলে তাহলে আমরা ধারাবাহিকভাবে আমরা যদি আমরা এটার বর্ণনা আমরা উপস্থাপন করি, তাহলে সর্বপ্রথমে তুমি পুকুরের বাস্তুতন্ত্র সম্পর্কে সংজ্ঞাটা আগে দিবা। বাস্তুতন্ত্র হচ্ছে বাস্তুতন্ত্র পরিবেশের ভারসাম্য টিকে রাখে যে তন্ত্র, পরিবেশের ভারসাম্য টিকে রাখে যে তন্ত্র তাকে বলা হয় বাস্তুতন্ত্র। বা এভাবে যদি তুমি দাও পরীক্ষাতে অনেক সময় বাস্তুতন্ত্র কি আসে, বাস্তুতন্ত্র কি আসলে তুমি সংক্ষেপে উত্তরটা দিবা যে বাস্তুতন্ত্র হচ্ছে একটি পরিবেশের ক্ষুদ্র একক। এই কথাটা এটা কিন্তু সুন্দর একটা আমাদের বিজ্ঞানী এজি ট্যান্সলি কিন্তু এই উক্তিটা করেছেন যে পরিবেশের ক্ষুদ্র একক হচ্ছে বাস্তুতন্ত্র। আর বিজ্ঞানী এজি ট্যান্সলি হচ্ছে বাস্তুতন্ত্রের প্রবর্তক। এইটাও কিন্তু জেনে রাখবো ভালো হবে। তাহলে আসো প্রথমে আমরা কি করব, বাস্তুতন্ত্রের সংজ্ঞা দিব। বাস্তুতন্ত্রের সংজ্ঞা দেওয়ার পরে আমরা লিখবো বাস্তুতন্ত্রের উপাদান। বাস্তুতন্ত্রের উপাদানকে আমরা দুই ভাগে ভাগ, প্রথম আমি দেখাইছি বাস্তুতন্ত্রের উপাদানকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে জড় উপাদান, একটা হচ্ছে জীব উপাদান। দুইটা ভাগে ভাগ করা হয়েছে। জড় উপাদানের মধ্যে জড় উপাদান একটা হচ্ছে জড় উপাদান, আর একটা হচ্ছে জীব উপাদান। জড় উপাদান মানে হচ্ছে অজীব উপাদান। জড় উপাদান জড় উপাদান জড় উপাদান একটা হচ্ছে জড় উপাদান, আর একটা হচ্ছে জীব উপাদান। এই হচ্ছে দুইটা গুরুত্বপূর্ণ উপাদান। জড় উপাদান যে সকল উপাদানের, পুকুরের যে সকল উপাদানের জীবন নেই তাদেরকে বলা হয় জড় উপাদান। জড় উপাদানকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আমাদের জৈব উপাদান, আর একটা হচ্ছে অজৈব উপাদান। একটা হচ্ছে জৈব, আর একটা হচ্ছে অজৈব। কথাটা মনে রাখার চেষ্টা করবা। জড় উপাদানকে দুই ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে জৈব উপাদান, আর একটা হচ্ছে অজৈব। জৈব উপাদান কাকে বলা হয়? জৈব উপাদান আমরা সংক্ষেপে যদি উত্তরে বলি, জৈব হচ্ছে জীবের বর্জ্যকেই জৈব বলা হয়। জীবের বর্জ্যকেই জৈব বলা হয়। অর্থাৎ একটা উদ্ভিদ বা প্রাণী যদি মরে যায়, তার গলিত উদ্ভিদটা যদি মরে যায়, অর্থাৎ মরা উদ্ভিদ বা প্রাণীর গলিত দেহাবশেষকেই জৈব বলা হয়। আর যদি এইটা যদি মনে না থাকে, একদম সহজেই বলবা যে জীবের বর্জ্যকেই জৈব বলা হয়। জীবের বর্জ্যকেই জৈব বলা হয়। তারপরে হচ্ছে আমাদের যেমন জৈব সার, গোবর একটা জৈব সার। একটা উদ্ভিদ যদি কোথাও পচে যায়, মরে যায়, তখন যে জিনিসটা তৈরি হয় এটা হচ্ছে একটা জৈব উপাদান বা জৈব পদার্থ। আচ্ছা, অজৈব উপাদান। মাটির মধ্যে অনেকগুলো অজৈব উপাদান আছে। যেমন মাটির মধ্যে আমাদের অজৈব উপাদান হচ্ছে মাটি, পানি, বায়ু। এর মধ্যে আবার আছে বিভিন্ন খনিজ পুষ্টি আছে, যেমন ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো যা আছে মাটির মধ্যে, এগুলো হচ্ছে অজৈব উপাদান। কার্বন, তারপর নাইট্রোজেন, এগুলো হচ্ছে আমাদের অজৈব উপাদান। তাহলে আমরা বাস্তুতন্ত্রের একটি পুকুরের বাস্তুতন্ত্রের জড় উপাদানকে আমরা দুই ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে জৈব, আর একটা হচ্ছে অজৈব। জৈব সম্পর্কে আমরা জানলাম, অজৈব সম্পর্কে আমরা জানলাম। আসো বন্ধুরা, আমরা একটু জীব উপাদান সম্পর্কে একটু জানি। পুকুরের বাস্তুতন্ত্রের জীব উপাদান হচ্ছে তিনটা। ওই আগের মতোই আমাদের জীব উপাদান হচ্ছে তিনটা। প্রথম উপাদানটার নাম হচ্ছে উৎপাদক। প্রথম উপাদানটার নাম হচ্ছে আমাদের উৎপাদক। দ্বিতীয় উপাদানটার নাম হচ্ছে আমাদের খাদক। তৃতীয় উপাদানটার নাম হচ্ছে আমাদের বিযোজক। এই হচ্ছে আমাদের পুকুরের তিনটা গুরুত্বপূর্ণ জীব উপাদান। এর মধ্যে হচ্ছে উৎপাদক সম্পর্কে আমরা আগে বলেছি। তোমরা উৎপাদক হচ্ছে পুকুরের সবুজ গাছপালাকে উৎপাদক বলা হয়। তারপরে হচ্ছে আমাদের খাদক। উৎপাদককে আমি আরেকটা কথা বলি। উৎপাদক হচ্ছে আসলে বাস্তুতন্ত্রের রক্ষক বলা হয় উৎপাদককে। বাস্তুতন্ত্রের রক্ষক বলা হয় উৎপাদককে। বাস্তুতন্ত্রকে ঠিকই রাখে একমাত্র উৎপাদক। তারপর হচ্ছে খাদক। খাদক সম্পর্কে আমি বলছি। খাদক শব্দের অর্থ হচ্ছে ভক্ষক, যারা একে অপরকে জীবন ধারণ করে তাদেরকেই খাদক বলা হয়। এই গেল খাদক। খাদকরে আবার তোমরা তিন ভাগে ভাগ করবা। প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদক।
এভাবে প্রথম স্তরের খাদকের সংজ্ঞা দিবা। প্রথম স্তরের খাদক কিন্তু উৎপাদককে খেয়ে জীবন ধারণ করে। দ্বিতীয় স্তরের এরপরে দ্বিতীয় স্তরের খাদকের সংজ্ঞা দিবা। দ্বিতীয় স্তরের খাদক প্রথম স্তরের খাদককে খেয়ে জীবন ধারণ করে। তৃতীয় স্তরের খাদক তৃতীয় স্তরের খাদক প্রথম স্তরের দ্বিতীয় স্তরের খাদককে খেয়ে জীবন ধারণ করে। এভাবে সবগুলা সংজ্ঞায়িত করবা এবং উদাহরণ দিবা। তারপরে বিযোজকের সংজ্ঞা দিবা। হ্যাঁ, বিযোজকের সংজ্ঞা দেওয়ার আগে আরেকটা কাজ করবা। যেহেতু এটা পুকুরের মধ্যে কিন্তু আরেকটা জিনিস আছে, প্লাঙ্কটন নামে একটা জিনিস আছে। এই প্লাঙ্কটনের উদাহরণ, প্লাঙ্কটনের সংজ্ঞাটা দিবা। প্লাঙ্কটনটা আসলে কি আমি একটু জানাই তোমাদেরকে। প্লাঙ্কটন হচ্ছে প্লাঙ্কটন পুকুরের মধ্যে অতি ক্ষুদ্র আণুবীক্ষণিক জীবকেই প্লাঙ্কটন বলে। পুকুরের মধ্যে ভাসমান অতি ক্ষুদ্র আণুবীক্ষণিক জীবকেই কি বলে? প্লাঙ্কটন বলে। প্লাঙ্কটন পুকুরের মধ্যে দেখবা অনেক জিনিস আছে অতি ক্ষুদ্র। তুমি যদি পুকুরের এক কুশ মনে করো, পুকুরের মধ্যে গোসল দেওয়ার আগে একটু পানি হাতের মধ্যে নিবা, নিয়ে সেটা পানির মধ্যে একটু সূক্ষ্ম দৃষ্টিতে তাকাইলে দেখবা পানির ভিতরে কি জানে ছোট ছোট কীট মানে বাসছে। এই যে কীটগুলা, ছোট ছোট কীটগুলা, এই কীটগুলোই হচ্ছে প্লাঙ্কটন। এই প্লাঙ্কটনগুলা কিন্তু আবার কি মাছে খায়, মাছে খেয়ে কিন্তু জীবন ধারণ করে। আচ্ছা, তারপরে তাহলে প্লাঙ্কটন সম্পর্কে প্লাঙ্কটনটাকে আমি দুই ভাগে ভাগ করি। প্লাঙ্কটনটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে জু প্লাঙ্কটন আর একটা হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন। তাহলে পুকুরের এই যে চিত্রটা আমি একটু মুছে ফেলি তোমরা। এখন আমরা প্লাঙ্কটন সম্পর্কে একটু জানবো। তাহলে প্লাঙ্কটন সম্পর্কে তোমাদেরকে কিছু আমি একটু জানাইবার চেষ্টা করছি। আসলে পুকুরের মধ্যে প্লাঙ্কটন আছে, প্রত্যেকটা পুকুরের মধ্যে প্লাঙ্কটন আছে। তাহলে প্লাঙ্কটনের সংজ্ঞাটা হচ্ছে পুকুরে ভাসমান অতি ক্ষুদ্র আণুবীক্ষণিক জীবকে প্লাঙ্কটন বলে। পুকুরে ভাসমান অতি ক্ষুদ্র আণুবীক্ষণিক জীবকে প্লাঙ্কটন বলে। বন্ধুরা, প্লাঙ্কটনকে দুই ভাগে ভাগ করা হয়েছে, তোমরা খাতায় লিখে নিও। প্লাঙ্কটন একটা হচ্ছে জু প্লাঙ্কটন, একটা হচ্ছে জু প্লাঙ্কটন, আর একটা হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন। একটা হচ্ছে জু প্লাঙ্কটন, একটা হচ্ছে জু প্লাঙ্কটন, একটা হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন। দুই ধরনের প্লাঙ্কটন আছে পুকুরের মধ্যে। আমরা তাহলে জু প্লাঙ্কটনটা কি একটু জেনে নিই। জু প্লাঙ্কটন, জু শব্দের অর্থ হচ্ছে প্রাণী। জু শব্দের অর্থ প্রাণী, তোমরা জেনে নিও। জু শব্দের অর্থ হচ্ছে কি? প্রাণী। তাহলে পানিতে ভাসমান অতি ক্ষুদ্র আণুবীক্ষণিক প্রাণীকে জু প্লাঙ্কটন বলে। একদম ইজি। এই প্লাঙ্কটনের সংজ্ঞাটার ভিতরেই এই ফরম্যাটটার মধ্যে যদি আমরা এটাকে সেটিং করি তাহলেই হয়ে যায়। পানিতে ভাসমান অতি ক্ষুদ্র আণুবীক্ষণিক প্রাণীকেই কি বলে? জু প্লাঙ্কটন বলে। আর সংক্ষেপে যদি আমরা বলি যে জু প্লাঙ্কটন হচ্ছে প্রাণীর কণাকেই জু প্লাঙ্কটন বলে। তাহলে জু প্লাঙ্কটন চলে গেল, আমাদের জু প্লাঙ্কটনের কাজ শেষ। জু প্লাঙ্কটনের কথা বললাম। এখন আসো আমাদের ফাইটোপ্লাঙ্কটন। ফাইটোপ্লাঙ্কটন, ফাইটো শব্দের অর্থ হচ্ছে আমাদের ফাইটো শব্দের অর্থ হচ্ছে উদ্ভিদ। ফাইটো শব্দের অর্থ হচ্ছে উদ্ভিদ। ফাইটো শব্দের অর্থ হচ্ছে উদ্ভিদ। জু শব্দের অর্থ হচ্ছে প্রাণী। অর্থাৎ তাহলে আমরা ওই সংজ্ঞাটার মধ্যে, প্লাঙ্কটনের সংজ্ঞাটার মধ্যে এটা আমরা সেটিং করতে পারবো। কিভাবে? যেমন পানিতে ভাসমান অতি ক্ষুদ্র আণুবীক্ষণিক উদ্ভিদকেই ফাইটোপ্লাঙ্কটন বলে। পানিতে ভাসমান অতি ক্ষুদ্র আণুবীক্ষণিক উদ্ভিদকেই ফাইটোপ্লাঙ্কটন বলে। আমরা পানির মধ্যে ছোট ছোট ফেনা নামক এক ধরনের উদ্ভিদকে আমরা দেখতে পাই। খুদে ফেনা, তারপরে খুদে ফেনা মানে খুব ছোটো ফেনা আর কি। এই ফেনা পানিতে ভাসে, আর ওই ভাসমান পানি থেকেই মাছ এগুলো সংগ্রহ করে খায়, থেকে জীবন ধারণ করে। তাহলে আমরা প্লাঙ্কটন সম্পর্কে জানলাম। পুকুরের মধ্যে এক্সট্রা একটা উপাদান এটা প্লাঙ্কটন। এই প্লাঙ্কটন সম্পর্কে জানলাম। তারপরে সর্বশেষ যে কথাটা আমরা বলে পুকুরের বাস্তুতন্ত্র থেকে চলে আসবো, সেই কথাটা হচ্ছে বিযোজক। বিযোজকের কথা আমি আগেও বলেছি। বিযোজক হচ্ছে মানে আণুবীক্ষণিক জীব বা অণুজীব, যেগুলা পুকুরের মধ্যে যদি একটা মাছ মরে যায়, একটা সাপ মরে যায়, কোনো একটা জীব যদি মরে যায় বা কোনো একটা উদ্ভিদ যদি মরে যায়, এগুলাকে পচিয়ে অজৈব পদার্থে পরিণত করে একমাত্র বিযোজক।
তাহলে যারা উদ্ভিদ এবং প্রাণীকে যারা অর্থাৎ মৃত উদ্ভিদ এবং প্রাণীকে যারা পচাতে সাহায্য করে তাদের কি বলা হয়? বিযোজক। বন্ধুরা, তাহলে আমি আর এই ক্লাসটা দীর্ঘায়িত করতে চাই না। আমি পরবর্তী আমার দ্বিতীয় ক্লাসে আমি বাকিটা আলোচনা করব। আমার আজকের বিষয়বস্তু ছিল বাস্তুতন্ত্র এবং বাস্তুতন্ত্রের প্রকারভেদ, তারপরে পরিবেশের ভারসাম্য রক্ষায় বাস্তুতন্ত্র, খাদ্য শৃঙ্খল, খাদ্যজাল। এগুলো আমি জাস্ট খালি বাস্তুতন্ত্র এবং বাস্তুতন্ত্রের প্রকারভেদ নিয়ে এইটুকু আলোচনা করলাম। আর বিস্তারিত বাকিটা আমি পরের ক্লাসে তোমাদেরকে জানাবো। সবাইকে ধন্যবাদ। তোমরা সবাই ক্লাসটা মনোযোগ সহকারে শুনবা। আশা করি তোমাদের অনেক উপকার হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।